এবার আমার একটা জিনিস বলার আছে, সবাই একটা ভি দেখাও। এক মিনিট এদিকে আমার দিকে সবাই আমার দিকে। সাইলেন্স। গোপালদা এখনো গোপাল আছে, বললে কি ভিডিও করছে? আমি না, পরে বলবেন। একটু এর মাঝে করতালি হয়ে যায়, বাবার সাথে আসবে করতালি হোক, সবাই মিলে একটু করতালি দাও। আমি দর্পণ কবির, কলকাতা থেকে বইটি প্রকাশ করছে কথোপকথন কাব্যগ্রন্থ। এটি নারী এবং পুরুষের যে রোমান্টিক কথাবার্তা তারই আদান প্রদান, এবং এটা কবিতায় রূপ নিয়েছে। এই কারণে কথোপকথন। আমি নিজে পূর্ণেন্দু পত্রের কথোপকথনের কবিতার বিহ্বলতায় ডুবে থাকি, সে থেকেই আমার এই লেখার অনুপ্রেরণা। বইটি বের করেছে মোহর পাবলিশার্স, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। কলকাতায় এই গ্রন্থটি বের করতে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত সম্মানিত গুণী ব্যক্তি, এবং তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। আমি আশা করি এই বই দিয়ে, এই কবিতা দিয়ে আমি কলকাতার পাঠকদের কাছে অন্তত একটা বার্তা পৌঁছতে পারবো যে কবিতাই সবচেয়ে বড় শিল্প মাধ্যম। এই শিল্পের প্রসার ঘটুক সবার মনে, সবখানে। আচ্ছা, এই বইটি লেখা আপনার হঠাৎ মনে হলো কেন এই ধরনের বই লেখা দরকার? আমি প্রায় 30 বছর আগে আমি যখন কথোপকথন শুনি, পূর্ণেন্দু পত্রের লেখা এবং আবৃত্তিতেই শুনি, আমি ওই তরুণ বয়সে আমি খুব মুগ্ধ থাকতাম, এবং ওটা আমার কাছে মনে হতো যে এই ধরনের কবিতা যদি আমি কখনো ওই রকম কবিতার অনুশীলনের মধ্যে দিয়ে যেতে পারি আমি লিখবো। আমি লিখতাম, লিখতে লিখতে আসলে এই 30 বছরে আমি মাত্র এই 50-এর অধিক কবিতা লিখতে পেরেছি। এটা একটি সহজ বিষয় না, কবিতা লেখার চেয়ে এটা অনেক কঠিন, কারণ দুজন মানুষের পরস্পর কথার জবাব কাব্য শিল্পের মধ্যে প্রকাশ করা কোনোভাবেই সহজ না। তো এটি অনেক চাইলে অনেকে পারবে আমি মনে করি না। তবে আমি অনেক, ওই যে বলতাম যে আমার একটা ঘোর ছিল, বিহ্বলতা ছিল, সৃষ্টির একটা উন্মাদনা টের পেতাম। আমি লিখতাম, লিখতে লিখতে এটা একটা পর্যায়ে পরিচিতিও পায়। তো আজকে যে বইটি বের প্রকাশ করেছেন যে মোহর পাবলিশার্সের কর্ণধার চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দাদা ভাস্কর ভট্টাচার্য, তারা আমাকে খুব ভীষণ রকম অনুপ্রাণিত করেন এবং আমাকে বলেন যে না আপনি দিন। আমি বলতে পারবো যে তাদের জোরালো প্রচেষ্টায় এবং আমি তাদের পাণ্ডুলিপি দিয়েছি এবং দিতে বাধ্যও হয়েছি, এবং ইনস্টেন্ট আমাকে অনেক কিছু লিখতে হয়েছে। আজকে সেটা সফল সমাপ্তি একটি প্রকাশনার মধ্য দিয়ে। আচ্ছা, অনেক নামি দামি লেখকের কিন্তু কবিতা আমরা এই বাংলা ভাষাতে পাই, বাঙালিরা তো পড়ে না। হঠাৎ আপনার কবিতা বইটা কেন পড়তে যাবে? তাতে এমন বিশেষ কি আছে যেটা অন্যান্য বইতে পাওয়া যাবে না? আমি এ ব্যাপারে বোধহয় আমরা উত্তর করতে পারবো, কারণ আমরা নিজেরা বাচনিক শিল্পী। এখন হচ্ছে পুস্তক প্রকাশের পক্ষ চলছে, পাশেই বইমেলা, আর এইখানে ঐকতান সল্টলেকে। তো সেইখানে আমরা এসেছি এই বই প্রকাশটি করার পর। আমরা কেন এটি নিয়েছি বুকের মধ্যে জড়িয়ে, এই যে কবিতাগুলি লেখা হয়েছে এগুলি আমাদের সঙ্গে রয়েছেন মধুমিতা বসু, স্বাতী বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কবি রয়েছেন, নির্দেশক সুবীর মণ্ডল রয়েছেন, কুন্দন সাহা রয়েছেন, এবং প্রকাশক যিনি রয়েছেন মোহরের, তারা তো সকলেই রয়েছেন। কবিতাগুলির মধ্যে একটি নতুন ধারা আমরা দেখেছি, যে ধারার মধ্যে দিয়ে আমরা ঠিক তুলনা করব না, কিন্তু যেন খানিকটা আস্বাদ পাচ্ছি জীবনানন্দ দাশের। আর উনি যে কথা বললেন যে পূর্ণেন্দু পত্রের লেখা কথোপকথন, ওনার লেখা যদি আপনিও পড়েন একজন পাঠক হিসেবে, আপনার মনে হবে একটা নতুন ধারার বাংলা কৃষ্টি বা রচনা শৈলী আমরা পাচ্ছি। আর আমাদের বাচনিক শিল্পী হিসেবে এগুলি এত ভালো লেগেছে, সেই জন্য আমরা 40টা কবিতা, আমি, স্বাতী বন্দ্যোপাধ্যায় এবং মধুমিতা বসু ইতিমধ্যেই এটা স্টুডিওতে, কুন্দনবাবু স্টুডিওতে তাঁর আবহ পরিচালনায় সেটা হয়েছে। আমি অনুরোধ করব এই কেন পড়া হবে সে ব্যাপারে মধুমিতা বলুন। খুব গুরুত্বপূর্ণ কথা। খুব অবাক হয়ে গিয়েছিলাম যে আমরা তো এক ধরনের লেখা যে সময় আসে তখন সেই গতিতে ভাসি, এখনও কিন্তু এক ধরনের লেখা চলছে। কিন্তু ওনার প্রথম লেখা পাই বসন্ত নয় অবহেলা, স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আমি সেটি পাঠ করি। আমরা দুজনে 20টা কবিতা ছিল, এবং তো সেটা যখন পড়ি
মানে পড়া শুরু করি লেখা দেখে দীর্ঘদিন দুজনে গল্প করতাম যে উনি কে। কারণ কথোপকথনের পরে এই ধরনের আমরা শ্রুতি নাটক করি, অনেক কিছু করি, অনেক রকম অনেক লেখার সঙ্গে পরিচিত, কিন্তু ওনার লেখা দেখে এই প্রশ্নটা প্রথম দেখা দিয়েছিল যে এই ভদ্রলোক কে। কুন্দনদার জন্য আলাপ হয়, আর দর্পণবাবুর সঙ্গে যখন মিশলাম, দেখা সাক্ষাৎ হলো, তখন মনে হলো খুব কঠিন রাগী রাগী কবি তো নয়, খুব সহজ সুন্দর একজন মানুষ, এবং তার কলম থেকে এটা ঝরে। এই কথাগুলো বলার জীবনের অনেকগুলো দর্শন থাকে। তো উনি বলছিলেন যে পূর্ণেন্দু পত্রীর কথা, আজকের এই বইটি যেটা, সেটাও তারও শিরোনাম কথোপকথন। এটা একটা খুব বড় পাওয়া, এবং নারী পুরুষ দুজনেরই কথা আমাদের জীবন এই প্রসঙ্গে একটা কথা আমার খুব বলতে ইচ্ছে করছে এই কারণেই যে দেখুন, নারী পুরুষের সম্পর্কের রূপটা তো সর্বকালীন এবং শাশ্বত। সেই সম্পর্কের বিন্যাসটা কিরকম বিভিন্ন জন কবির চোখে বিভিন্ন রকম ভাবে ধরা দেয়, এবং সেই ধরা দেওয়াটা আবার যদি কলমে ধরা পড়ে তাহলে তার রূপটা কেমন হয়, সেইটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে এই ভিন্নতর একটা রূপের উপস্থাপন ঘটেছে এই কথোপকথনের মধ্যে দিয়ে, যা দর্পণ কবির তার সুদক্ষ লেখনীতে তুলে ধরেছেন আমাদের সকলের কাছে, এবং এই আবৃত্তি শিল্পীদের এবং বাচিক শিল্পীদের কোনো না কোনো কারণে টানছে, না হলে তারা পড়বেন। লেখনীর পাশাপাশি কুন্দনদা যে আবহ সৃষ্টি করলেন, এই কথোপকথনকে যে জ্যান্ত করে তুললেন, সেইটা ব্যাপারে কুন্দনদা দু একটি কথা। আমি দর্পণ ভাইয়ের সাথে আমার আলাপ 2016 সাল থেকে। তখন উনি একজন কবি, কিন্তু এত সুন্দর গান লিখতেন, মানে ওনার গানের মধ্যে কবিত্বের ছাপটা চলে আসতো একদম। মানে ওনার মনে লিরিসিস্ট আর কবির মধ্যে পার্থক্য আছে। তা উনি লিরিসিস্ট, কিন্তু ওনার কবিতার মানে ব্যাপারটা চলে আসতো। তা আমি যখন শুরু করতে করতে অনেকগুলো গান, প্রায় 70টা গান আমি করেছি ওনার লেখায়। তারপর উনি বললেন যে সৌমিত্র বাবুকে দিয়ে একটা প্রজেক্ট করি। কোন কোন বিখ্যাত সঙ্গীত শিল্পীরা গান করলেন? এটা ওনার অনেকে, অনুপ জালোটা, বাবুল সুপ্রিয়, নচিকেতা বারোটা, অন্বেষা, শ্রীকান্ত আচার্য, শুভমিতা, রাঘব, মনোমা, কেউ জোজো, অন্বেষা, কেউ বাদ নেই। হ্যাঁ, ওই অদিতি চক্রবর্তী, ইমন। কুন্দন, আমাদের মাঝে একজন কবি রয়েছেন, তিনি অন্য কবির কবিতাকে কি চোখে দেখছেন যদি তিনি একটু বলেন। ধন্যবাদ, শুভ গধূলি। আমি দর্পণ কবিরের কবিতার বই খুব যে পড়েছি তা নয়, আর কবিতাগুলো উল্টে পাল্টে আমার যেটা মনে হলো যে এই যে কথোপকথন, এটা এখন পূর্ণেন্দু পত্রীর কথোপকথন 1, 2 এগুলো তো আমরা সবাই পড়ে বড় হয়েছি, আর সেই যে ধারাটা উনি আনলেন সেটা তো একটা খুবই বড় কথা। তার থেকেও বড় কথা, এই ডিজিটালের যুগে মানে মানুষের থেকে ভীষণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানে আমি একবার বাস থেকে দেখেছিলাম একটি ছেলে একা একা কথা বলছে, আমি যে পাগল নাকি, আমি তো বুঝতেই পারিনি তখন ইয়ার প্লাগ জিনিসটা নতুন এসছে, সে একা একা কথা বলছে মনে হয়েছিল, এবং তারপরে দেখলাম পুরো শহরটাই একা একা কথা বলছে। তো এই যে জিনিসটা, এই যে বিচ্ছিন্নতা, আমাদের প্রযুক্তি যেটা দিয়েছে, অ্যালিনিয়েশন দিয়েছে, সব কিছু থেকে বিচ্ছিন্নতা, সেখানে যে নারী পুরুষ মানে তো দুজন মানুষের সঙ্গে কথা বলা যে কতটা দরকার, যখন আমরা বুঝতে পারি, আমরা ক্রমশ যখন একা হয়ে যাই তখন বুঝতে পারি কথার গুরুত্ব কতটা। তো আমার মনে হয় সেইটাকে উনি যে রিভাইভ করলেন সেটা খুবই স্বাগত, এবং এত নামকরা বাচিক শিল্পীরা করছেন, এবং গানের অ্যাকচুয়ালি লিরিসিস্ট আর কবির মধ্যে তফাৎ যে ওনার মধ্যে সুরবোধ আছে, সেই জন্যই উনি গান লিখতে পারেন। গান কিন্তু কবিতা লিখলেই যে গান লেখা যায় তার কিন্তু ভুল না, সুরবোধটা না থাকলে গানটা লেখা যায় না। তো আমার মনে হয় তার মধ্যে সুরও আছে, কথাও আছে, সব মিলিয়ে হ্যাঁ খুবই ভালো। আর আরেকটা সূত্রে ভাস্কর বাবু, মানে ওর সাথে আমাদের আজকে আমাকে এখানে আসতে হলো, সেটা হচ্ছে ওর কিছু আমাদের যে কলকাতা ট্রান্সলেটার্স ফোরামের নবনীতা ওর 4টি গল্প অনুবাদ করেছে। তো আমার মনে হয় এটাও ওর আরেকটা দিক, ওর গল্প ও বলছিল। আপনি কি বলেন আগের চেয়ে কথোপকথন হচ্ছে কমে গেছে? আগে স্বামী স্ত্রী কত কথা বলতো, কত কি বলতো, রাত্রে শোবার সময় কথা বলতো, এখন তো প্রায় মুখ দেখা থেকেই বন্ধ হয়ে গেছে। আমাদের সময় একটা চ্যানেল, একটা টিভি বাড়িতে, এখন প্রায় প্রত্যেকের আলাদা আলাদা, সে মোবাইলেই দেখে নিচ্ছে, কারোর সাথে কারো কথা বলার দরকার, 4 ঘরে 4 জন বসে মোবাইল নিচ্ছে। এই একটা বিরাট ব্যাপার। আমি বলবো প্রকাশক হিসেবে রয়েছেন,
ওরা বলুক একটু যে কেন এই বই তারা প্রকাশ করতে চাইবে। প্রকাশক তো প্রকাশকের কথা বলবে, সেটা চন্দ্রাবলী বলবে। আমার নিজস্ব একটা বিরাট অভিজ্ঞতা হয়েছে। এই বইটা যখন পাণ্ডুলিপিটা যখন হাতে পাই তখন দেখছিলাম উল্টে পাল্টে যে বইটা কীরকম হবে। তো দেখতে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। বাংলা ভাষা এখন যে জায়গায় দাঁড়িয়েছে, যে কবিতাগুলো আমরা পাঠ করি সেখানে নতুন করে পূর্ণেন্দু পত্রীর যে একটা ইমেজ বা একটা ভাবধারা এই লেখার মধ্যে আমি পেয়ে সত্যি আমি আপ্লুত। আমি প্রথমে দর্পণবাবুকে চিনতাম না। চন্দ্রাবলী একদিন আমায় পরিচয় করিয়ে দিলেন ওভার দ্য টেলিফোন। উনি বললেন যে এই বইটা আমি পেয়েছি, আমি কি করব। আমি তখন জাস্ট সহযাত্রী হিসাবে বা পরামর্শদাতা হিসাবে আমি বললাম যে এই বইটা অতি অবশ্যই আমাদের এই বাংলা থেকে করা উচিত। এই বইটার একটা অত্যন্ত গুরুত্ব আছে যে কথোপকথন নতুন করে লেখা হচ্ছে। পূর্ণেন্দুদা বা পূর্ণেন্দুবাবু প্রায় 25 কি আরও 40 বছর আগে একটা পুরনো বই, উল্লেখযোগ্য বই, সেই বইটা নতুন অন্য আঙ্গিকে অন্য কবির ভাষায় লেখা হচ্ছে এবং এর ভাষা মানে আমি সত্যিই আপ্লুত। আমি বলবো যে কোনো প্রকাশকেরই অনুসন্ধান করা উচিত লেখককে। প্রকাশক একটা সেতুবন্ধের কাজ করে পাঠক এবং লেখকের মধ্যে। সেইখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে মোহর পাবলিশার্সের চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়। চন্দ্রাবলী, আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে আমি যখন প্রথম একটা কবিতা আবৃত্তি শুনি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা আবৃত্তি শুনি ইউটিউবে, বসন্ত নয় অবহেলা। এই কবিতাটা আমাকে এতটাই মুগ্ধ করেছিল। তখন সৌমিত্রের আমি পরপর আবৃত্তিগুলো শুনে আমি তখন বার করি যে এটা লেখাটা কার। এই লেখাটার অনুসন্ধান করতে করতে আমি জানতে পারলাম যে দর্পণ কবির নামে কারোর নামে লেখা। তখন আমি মানে ওনাকে, এটা হচ্ছে 18 সালে, তখন আমি অনুসন্ধান করতে আরম্ভ করি। করতে ওনাকে আমি ফেসবুকে পেয়ে গিয়ে ওনাকে আমি যোগাযোগ করার পর আমি দেখলাম যে ইউটিউবে শুধু সৌমিত্র দানা আরও বহু মানে বাচিক শিল্পে ওনার কবিতা আবৃত্তি করেছেন, কিন্তু জানে না কবিকে। এটা আমি আশ্চর্য হয়ে গেছি। ওনার কবিতাটা এতটা জনপ্রিয়, ওনার কবিতাগুলো, কিন্তু যারা আবৃত্তি করছে তারা জানে না যে কবিকে। এবং আমাদের ফেসবুকে যে আমরা রিলস দিই সেখানে অবধি ওনার কবিতা এনলিস্টেড। সেখানেও যে আমরা সার্চ করি, যে আমরা যে রিলসের সঙ্গে গান দিই, সেখানেও বসন্ত নয় অবহেলা বলে ওনার কবিতাটা আসে সৌমিত্রর, কিন্তু জানে না কেউ যে কবিটাকে। তা আমাদের মনে হলো যে এই যে একজন এত বড় একজন প্রতিভা, যাকে সবাই এত ভালোবাসে, যার কবিতা আবৃত্তি করছে, জানে না কবিকে, তাদের তো একটু সামনে আনা উচিত। বা আমাদের এই যে আমরা যে এই কথোপকথন বা ওনার যে কবিতা বা ওনার যে গল্প, একটা মানুষ যে এত দিক দিয়ে মানে সমস্ত দিক দিয়ে নিজেকে ছড়িয়ে রেখেছে, এটা তো সবার মধ্যে পাওয়া যায় না। গান থেকে, কবিতা থেকে, গল্প থেকে, উপন্যাস থেকে, এমনকি ছোটদের জন্য উনি অনেক লেখা লিখেছেন। এইটা তো ভাবাই যায় না একটা মানুষের থেকে এত সুন্দরভাবে লেখা। পেশায় উনি একজন বিশিষ্ট সাংবাদিক। এই সাংবাদিকতার পাশাপাশি উনি যে নিয়মিত সাহিত্য চর্চা করে যাচ্ছে, এটা আমার মনে হয় কম মানুষের মধ্যেই আমরা দেখেছি। অনেক সাংবাদিক লেখক হয়েছেন, লেখক আছেন, থাকেন, কিন্তু সেই তুলনায় আমি বলবো দর্পণবাবুর সাংবাদিকতার পাশাপাশি তার এই যে সাহিত্য সৃষ্টি উল্লেখ করার মতোই। দর্পণে কি আপনার নিজেদের চেহারা দেখতে পেয়েছেন? না, নামটাই তো দর্পণ। বুঝতে পারলাম না, আরেকবার বলবেন। ওনার নামটা হচ্ছে দর্পণ। তো হ্যাঁ, দর্পণ কি আয়না, তাতে কি নিজেদের মুখটা দেখা গেছে? বুঝলাম না। এই বইয়ের মাধ্যমে আমরা অবশ্যই নিজেদেরকে দেখতে চাই। আমি একটা বিষয় বলতে চাই, ওনার নাম দর্পণ হওয়াতে, এবং আপনি দেখবেন কবিরের দোহার আমরা জানি, এই দুটো মিলে মিশে একটা অদ্ভুত সমন্বয় তৈরি করেছে। এবং দর্পণে দেখা মানে উনি সমাজকে প্রতিবিম্বিত করছেন, সেই সমাজের অংশ হিসেবে আমরাও। যেমন কলকাতার খুব স্বনামধন্য আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করেছেন, বাংলাদেশেও আপনি প্রজ্ঞালাবণী এবং ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওনারা আমাদের খুবই শ্রদ্ধেয় আবৃত্তি তারা করেছেন প্রথমে 12 সালে, এবং এরপরে মেহেদি হাসান, ফারহানা ত্রিনা নামে করেছেন। তো আমার দুই বাংলাতেই এই কবিতা আবৃত্তি এবং খুব জনপ্রিয় হয়েছে এবং মানুষের হৃদয়ে, বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা, এই কথোপকথনটা আসলে প্রেম উপজীব্য বিষয়। এই প্রেমকে পৌঁছে দেওয়ার জন্য, যেটা উনি বলে গেছেন আমাদের একজন সাহিত্যিক, যে আমরা আসলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি,
এই বিচ্ছিন্নতার বিপরীতে এই যে কানেক্ট করা কবিতার মধ্য দিয়ে, এটাই আমাদের লক্ষ্য বা একজন কবি হিসাবে লক্ষ্য। আমি এটা আবারও নোটিশ করলাম। পাঠকদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? পাঠকদের উদ্দেশ্যে আমার একটি কথা, যে কবিতা পড়ুন, কবিতাকে ভালোবাসুন এবং কবিতা অবশ্যই আবৃত্তিও শুনবেন, কারণ দুটি কবিতা যদি একটি শিল্প হয়, এই আবৃত্তি সেই শিল্পেরকে আরও উজ্জ্বলতা এনে দেয়, এটা আমি বিলিভ করি। তো যদি কবিতা যারা শোনেন, যা ভালোবাসেন, তারা কিন্তু এই অস্থির সময়ে অনেক শান্তি লাভ করেন, এবং আমি মনে করি সৎ থাকার অনুপ্রেরণা কবিতা। আর একটা কথা বলবো, এই বাংলা থেকে অনেক দূরে, অনেক মাইল দূরে থেকে সুদূর আমেরিকায় বসে উনি যে বাংলা ভাষা চর্চা করছেন এবং এই ধরনের সাহিত্য আমাদের উপহার দিচ্ছেন, এটা কিন্তু বাঙালি হিসেবে আমি গর্ববোধ করি, এবং প্রকাশক হিসাবেও আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এরকম একটি চমৎকার সন্ধ্যা এবং বই প্রকাশের এই কর্মমুখরতার যে একটা ব্যবস্থা এখানে হয়েছে, আমাদের ভিতর থেকে কথা বের করে নিয়ে গেলেন। সুতরাং আপনি নিজেও একজন, বোঝাই যাচ্ছে যে সাহিত্য রসিক মানুষ, এবং শুধু সংবাদ খুঁজেন না, সংবাদের মাঝে যে সৃষ্টি আছে তার সর্বকালেই গোপালরা নিজেদের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠিত করেছেন, গোপালবাবু করেছেন। ধন্যবাদ আপনাকে। কথা বলবার জন্য আমি কেড়ে নিলাম।